টানা দুদিনের বৃষ্টিতে প্রায় অচল হয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর অলিগলি, সড়ক, বাসাবাড়ি এবং দোকানপাটে পানি ঢুকে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। দুপুরে কসমোপলিটন এলাকায় পাহাড় ধসে এক শিশু এবং জঙ্গল সলিমপুরে আরও একজন মারা গেছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বন্দরনগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকা পানিতে তলিয়ে আছে মঙ্গলবার থেকেই। বাসিন্দারা ছোট নৌকা নিয়ে বের হচ্ছেন বাজার সদাই ও নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে। নগরের বিভিন্ন নিচু এলাকার চিত্র একই রকম। পানি উঠছে এইভাবে, আমাদের কাতালগঞ্জে হাঁটা যাওয়া অনেকটাই কষ্টকর হয়ে পড়ছে। যদি বলি তাদেরকে 20 টাকার ভাড়া 60 টাকা নেন, তাও ওরা যাচ্ছে না। এলাকাতে অনেক পানির কারণে মানুষ যাতায়াতের খুব কষ্ট হইতেছে। আগ্রাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার ও বাকুলিয়া সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের দুর্ভোগ বাড়ে। আজকে আমি কাজে যেতে পারিনি, আমাদের ফ্যাক্টরিতে পানি উঠেছে, বাজার সাজার করতে পারি না, আমাদের দুর্ভিক্ষ শেষ নাই। প্রত্যেক বছরেই ওরা কাজ করবে বলে ওরা কাজ করে না। সিটি মেয়রের দাবি, ভারী বর্ষণের কারণেই নিচু এলাকায় পানি জমছে। তবে চলমান খাল পুনর্খনন, ড্রেনেজ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলে আগামী বর্ষা থেকে এই দুর্ভোগ অনেকটাই কমবে। আমাদের মূল লক্ষ্য এখন জনগণকে যাতে একটা স্বস্তিদায়ক জায়গায় আনা, কারণ আমরা জানেন তারা পানিবন্দী আছে, তারা অত্যন্ত অসহায় অবস্থা আছে, তারা অমানবিক অবস্থায় আছে। কাজে এখন তাদের পাশে দাঁড়ানোটা আমাদের মুখ্য বিষয়। এই জন্য আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন জায়গায় যারা পানিবন্দী আছে তাদেরকে খাবারের ব্যবস্থা আমরা করছি। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনও চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দর্শক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, টানা দুদিনের বৃষ্টিতে প্রায় অচল হয়ে গেছে বিভিন্ন জায়গা। সেসব জায়গার খবরাখবর নিতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী তারেক হায়দার, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সবুজ মাহমুদ এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা শুরুতেই কক্সবাজারে চলে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক হায়দার। তারেক, আমরা যতটুকু জানতে পেরেছি, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি লার্নিং সেন্টারে পাহাড় ধসে 5 জন নিহত হয়েছেন এবং এখনও অন্তত 20 জন সেখানে নিখোঁজ রয়েছেন। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের তৎপরতা কেমন দেখছেন? কয়জনকে এই পর্যন্ত উদ্ধার করা গেছে এবং সেখানে কি আগে থেকে কোনো ধরনের সতর্কবার্তা ছিল কিনা? নুসরাত, একটু আগেই খবর পেয়েছি। খবরটা হচ্ছে উকিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা শিবিরে একটি লার্নিং সেন্টারে মূলত মাটির দেওয়াল ধসে পড়ে একেবারে শিক্ষা কার্যক্রম চলা অবস্থায় 5 শিক্ষার্থীর মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করেছে উকিয়ার 2টি ফায়ার সার্ভিসের ইউনিট। উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আমরা সর্বশেষ খবরাখবর রাখার চেষ্টা করছি। 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং 20 জন নিখোঁজ রয়েছে। তবে এখানে একটি আশঙ্কা করা যাচ্ছে যে 2-3 দিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে অনেক এনজিও সংস্থা সতর্ক করছে পাহাড়ের পাদদেশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় না থাকার জন্য। আবার সেই জায়গায় এরকম ভারী বর্ষণের মধ্যে কিভাবে একটি লার্নিং সেন্টারে শিশুদেরকে শিক্ষা কার্যক্রম দেওয়া হচ্ছে এটি নিয়ে প্রশ্ন উঠেছে। যেমন একই সাথে যে এনজিও সংস্থাগুলো এই কার্যক্রম পরিচালনা করছে এমন ভৈরী আবহাওয়ার দিনে এটি নিয়েও প্রশ্ন উঠেছে। এবং এখন পর্যন্ত 5 জন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, কার্যক্রম চালাচ্ছে। আরো 20 জন শিক্ষার্থী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। অন্যদিকে কক্সবাজারের প্রায় 5টি ইউনিয়নের 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে 5টি উপজেলার 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। অনেক রাস্তা অলিগলি ডুবে গেছে, অনেক ঘর বাড়িতে পানিবন্দী অবস্থা এবং বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এখনো পর্যন্ত আছে। আমরা আবহাওয়া দপ্তরে আছি। কক্সবাজারের আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন যে আরো ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আরো 2-1 দিন এবং এরই মাঝে দিন দিন যে পাহাড় ধসের প্রবণতা এটিও বাড়ছে এবং কক্সবাজারে এ নিয়ে বলা চলে যে 12 জন এবং 5 জন 17 জন প্রাণহানি ঘটনা ঘটেছে পাহাড় ধসে। এবং আর যদি ভারী বৃষ্টি হয় তাহলে আরো পাহাড় ধসের সংখ্যা রয়েছে রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার সদরে।
তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একটু চট্টগ্রামের সীতাকুণ্ডে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আমরা যতটুকু জানতে পেরেছি কয়েকশো বাড়িতে কমপক্ষে 3টি ইউনিয়নের পানি ঢুকে গেছে এবং রাস্তাও অনেক ডুবে গেছে সেখানকার, এবং জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে একজনের মৃত্যুও হয়েছে। পানিবন্দী যারা রয়েছেন তাদের কি অবস্থা, বা তাদেরকে উদ্ধারের কোনো তৎপরতা প্রশাসন বলছে কিনা, এবং পানি সরানোর বিষয়ে কোনো ধরনের তৎপরতা দেখছেন কিনা? নুসরাত, আমি এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নামাবাজার এলাকায়। এখানে কিন্তু বাজারটার যে প্রধান সড়ক সেটি ডুবে গেছে। এখান থেকে যে পশ্চিম দিকে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কিন্তু পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। এখানে আসলে আমি এখন পৌঁছতে পারিনি, আমাদের গাড়ি যে যাওয়ার অবস্থা ছিল না, যার কারণে আমি এখান থেকে দাঁড়িয়েই আপনাকে সেই সংবাদটা প্রকাশ করছি। আমার কাছে যে তথ্য আছে যে আজকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় প্রায় 170 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেটা সীতাকুণ্ডে হয়েছে গত 24 ঘন্টায়। এবং এখানে অতি বৃষ্টিপাতের কারণে এই পাহাড়ের ঢলের ফলে এই যে পাদদেশে যে এলাকাগুলো আছে, বিশেষ করে বাঁশবাড়িয়া ইউনিয়ন এবং এছাড়া আরও কয়েকটি ইউনিয়ন এই সীতাকুণ্ডের সেই ইউনিয়নের কয়েকটি গ্রাম, তার মধ্যে বটতল গ্রামটি সবচেয়ে বেশি বন্যায় পানির নিচে তলিয়ে গেছে এবং সেখানকার বাড়িঘরে পানি ঢুকে গেছে। চলাচলের যেসব শাখা রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো তলিয়ে গেছে। এটা সীতাকুণ্ড শহরের এলাকা, একটি এলাকা। আমি বলছিলাম যে এটা হচ্ছে নামাবাজার এলাকা। এই নামাবাজারেরই এখানে কিন্তু এই যে পাহাড়ি ঢলগুলো যেগুলো নেমে এসেছে সেখানে এসে পানিগুলো এখানে জমাট হয়ে আছে এবং গত কয়েকদিনের চিত্র এটি। এছাড়া আমার কাছে আমি যতটুকু জানতে পেরেছি যে জঙ্গল সলিমপুর যে এলাকাটা, সেখানে কিন্তু পাহাড় ধসে ফলে একটি শিশু নিহত হওয়ার একটি ঘটনা ঘটেছে। এই নিয়ে পাহাড় ধসে গতকাল এবং আজকে মিলিয়ে 3 জনের মৃতের খবর আমরা পেয়েছি। তো আমি ঢাকা থেকে আসার পথে এই সীতাকুণ্ডের দুই রাস্তার প্রধান সড়কের দুই পাশেই দেখেছি যে পাহাড় থেকে নেমে আসা যে ভারী বর্ষণের যে পানির ঢল, সেই ঢলের কিন্তু এখানকার যে নিম্ন অঞ্চলের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো তলিয়ে গেছে। তো এই গ্রামবাসীগুলোর কাছে আমি যাওয়ার চেষ্টা করব এবং তাদের জীবন ব্যবস্থা কিভাবে চলছে, কিভাবে তারা আসলে এই পানির মধ্যে তাদের জীবন ধারণ করছে বা তারা কিভাবে সার্ভাইভ করছে, সেই বিষয়গুলোকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। জি সবুজ, নিশ্চয়ই পরবর্তী খবর আপনার কাছ থেকে আমরা জেনে নিব। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এখন একটু যেতে চাই প্রণবেশ চক্রবর্তীর কাছে। তিনি আছেন চট্টগ্রাম নগরে। প্রণবেশ, চট্টগ্রামের সীতাকুণ্ডের খবরাখবর জানছিলাম, সেখানেও বিভিন্ন জায়গায় পাহাড় ধসে আসলে মানুষের অবস্থা খুবই নাকাল, এবং আপনি রয়েছেন চট্টগ্রাম নগরে, সেখানে বিভিন্ন জায়গায় আসলে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানকার মানুষের কি অবস্থা সেটা একটু জানাবেন, এবং পাহাড় ধসের কোনো শঙ্কা রয়েছে কিনা সে সাথে সেটাও যদি বলেন। চট্টগ্রামে গত 3-4 দিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং চট্টগ্রামের যে ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এর মধ্যে হয়ে গেছে। তো আজকে চট্টগ্রামের এই সকাল থেকে বৃষ্টির কারণে আমি যে এলাকায় আছি এটি হচ্ছে চট্টগ্রামের চশমাহিল মেয়রগলি এলাকা। এই এলাকায় একটি পাহাড় ধসে একটি 12 বছরের শিশু নিহত হয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়গুলো হচ্ছে বালির তৈরি পাহাড়, উপর থেকে ধসটি পড়ে নিচে এইখানে সেমি পাকা ঘরটি ছিল, তার মা ছিল না, শিশুটি ছিল এখানে এবং সে চাপা পড়ে মারা যায়। পরবর্তীতে এলাকাবাসী অফিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে। তো এই পাহাড়গুলো ভেতরে ভেতরে অনেকগুলো সেমি পাকা ঘর রয়েছে, পাহাড়ের খাঁজে খাঁজে তারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এগুলোকে থেকে সরার জন্য জেলা প্রশাসন বারবার মাইকিং করলেও তারা সরে যাচ্ছে না। এই কারণে এই পাহাড় ধসে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। আর চট্টগ্রামের যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতা আমরা গতকালও দেখেছি এবং আজকেও মানুষ দুর্ভোগে রয়েছে। অনেক নিচু ভবনের নিচু তলায় অনেকগুলো ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় মানুষের দুর্ভোগের অন্ত নেই। আজকে সিডিএ চেয়ারম্যান এবং যারা কাজ করছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে 34 কনস্ট্রাকশন ব্রিগেডের সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তারা এলাকাগুলো পরিদর্শন করেছেন। সিটি মেয়রও গেছেন।
আছেন এবং তারা যেটা বলছেন যে যেসব এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালগুলো পরিষ্কার হয়েছে সেখানে জলাবদ্ধতা হয়নি। যেমন প্রবর্তক মোড়ে এবার কিন্তু কোনো পানি উঠেনি, কিন্তু খিজরা খাল সহ অন্যান্য খাল যেখানে কার্যক্রম চলছে সেসব এলাকা প্লাবিত হয়েছে এবং প্রচুর পানি সেখানে উঠেছে। ফলে এইসব এলাকায় মানুষের আসলে দুর্ভোগের অন্ত নেই। এর বাইরে আগ্রাবাদ, হালিশহর এইসব এলাকায়ও প্রচুর পানি উঠেছে। তো সব মিলিয়ে আরো কয়েকদিন এই বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টিপাত। এই কারণে চট্টগ্রামের দুর্ভোগ সেটি কমছে বলা যাচ্ছে না, বরং যদি এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে জলাবদ্ধতার যে ঝুঁকি, তার সাথে যদি জোয়ার, কর্ণফুলীর জোয়ার যুক্ত হয়, তাহলে এই জলাবদ্ধতার যে ভোগান্তি সেটি আরো অনেক বাড়বে বলে শঙ্কা এখানকার স্থানীয় এলাকাবাসীর। তো এটি ছিল চট্টগ্রাম থেকে জলাবদ্ধতা এবং পাহাড় ধসের সর্বশেষ তথ্য। প্রণবেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম নগরীর খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। এবার আমরা একটু খাগড়াছড়িতে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী রূপায়ণ তালুকদার, তার কাছ থেকে সেখানকার সবশেষ অবস্থা জানবো। রূপায়ণ, পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং টানা চতুর্থ দিনের মতো আসলে সেখানে বৃষ্টি চলছে। বিভিন্ন জায়গাও প্লাবিত হয়েছে। যেসব জায়গায় প্লাবিত হয়েছে সেখানকার কি অবস্থা এবং নিচু যে জায়গাগুলো রয়েছে সেখানে যারা বসবাস করছেন তাদের সবশেষ কি অবস্থা যদি বলেন। নুসরাত, আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। মূলত খাগড়াছড়িতে গত যে 4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টির ফলে খাগড়াছড়ি নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। শুধু নিম্ন অঞ্চল নয়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে খাগড়াছড়ি বটতলী মহিলা কলেজ এলাকা। আমি আপনাকে একটু দেখাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। এটা হচ্ছে বটতলী মহিলা কলেজ এলাকা। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চতুর্দিকে এটা জলাবদ্ধতা। এটা মূলত বন্যা নয়, এটা বন্যার পানি নয়, অর্থাৎ পানি নেমে যেতে না পারার ফলে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে অনেক ঘরবাড়ি ডুবে গেছে। যাদের ঘরবাড়ি ডুবে গেছে তারা অনেকটা অবগণীয় ইয়াতে আছেন, মানে দুর্ভোগে আছেন। তো এই মুহূর্তে এই খাগড়াছড়িতে এছাড়াও জলাবদ্ধতা এবং বৃষ্টির কারণে বিভিন্ন ফসলের জমির ক্ষতি হয়েছে। আমি আজকে খাগড়াছড়ি সদরের একদম দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় গিয়েছিলাম। সেখানে আমি যাদের ফসলি ক্ষেত ডুবে গেছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছিলেন প্রত্যেক বছর এই বর্ষার সময় আসলে এই ফসলি ক্ষেতগুলো ক্ষতি হয়ে যায়, তারা বিভিন্ন দুর্দশায় পড়েন। এবং যাদের ঘরবাড়ি ডুবে গেছে তারা বলেছেন তাদেরকে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয় না এবং তারা বিভিন্ন, এবং আমি এক স্কুল শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এই যে টানা বর্ষণের ফলে যে জলাবদ্ধতা নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে, সেই প্লাবিত হওয়ার কারণে অনেক শিক্ষার্থী তারা স্কুলে যেতে পারেনি। নুসরাত, আরেকটা বিষয়, এখানে যে জলাবদ্ধতার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন। তারা ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করেন এবং তারা খুবই অভাবনীয়। একটু পাহাড় ধস হলে প্রাণহানি, ঘর বাড়ি নয়, তাদের প্রাণহানিও করতে পারে। নুসরাত, আর এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি জেলা প্রশাসন জানিয়েছেন। খাগড়াছড়িতে তারা যারা পাহাড়ের পাদদেশে বা যারা নিম্নাঞ্চলে বসবাস করেন তাদের জন্য খাগড়াছড়ি সদরে 25টি সহ উপজেলার মধ্যে 135টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু এখানে কোনো ব্যক্তি এখন আশ্রয় কেন্দ্রে যাননি। তবে নুসরাত, আরেকটা বিষয়, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা যে বিষয়টি প্রতি বছর দাবি করে আসতেছেন, তাদের যেন একটা নিরাপদ আশ্রয় দেওয়া হয়। তারা ঝুঁকি নিয়ে তারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন। নুসরাত, এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ রূপায়ণ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির খবর জানছিলাম সহকর্মী রূপায়ণ তালুকদারের কাছ থেকে। এবার আমরা একটু যেতে চাই রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী উচিংছা রাখাইন, তার কাছ থেকে বিস্তারিত জানবো। উচিংছা, আমরা যতটুকু জানি বাঘাইহাট এবং মালাচং সড়কে যানবাহন বন্ধ রয়েছে এবং সাজেক ভ্যালি কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে যে পর্যটকরা গিয়েছিলেন তাদের এখন কি অবস্থা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কি, সেটাও যদি একটু বলেন সাথে। নুসরাত, আমি যদি শুরু করি সাজেকে যারা পর্যটক গিয়েছিলেন, যেহেতু পানি বৃদ্ধির কারণে সেখানে বিভিন্ন যে ব্রিজ রয়েছে সেখানে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পর্যটক আটকে পড়েছে। প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে প্রায় 500 অধিক পর্যটক ওকে আটকা পড়েছে। তবে পানি কমের সাথে সাথে এখানকার যারা সেনাবাহিনী এবং পুলিশ সহায়তা তাদেরকে যার নিজ স্থানে পৌঁছে দেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন। তবে আরেকটি আপনাকে রাঙামাটিতে যেহেতু প্রতি বছর পাহাড় ধসে আশঙ্কা
রয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রাঙ্গামাটিতে জেলা প্রশাসন কিন্তু প্রত্যেকটি যে সমস্ত যে 28টি চিহ্নিত করা হয়েছে সেখানে কিন্তু 28টি ঝুঁকিপূর্ণ সেখানে কিন্তু প্রশাসন গিয়ে গতকাল রাত্রেও মাইকিং করেছিল এবং 41টি আশ্রয় কেন্দ্র খুলে রয়েছে, তার মধ্যে কিন্তু 2টি কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছে কিছু মানুষ। তবে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে প্রায় 50,000 অধিক রাঙ্গামাটি জেলা, সেখানে কিন্তু আসলে তেমন যারা ঝুঁকিতে রয়েছে তাদেরকে আসলে কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চান না। আরেকটি বিষয় আপনাকে জানা রাখি, যেহেতু পাহাড়ি ঢলের পানির কারণে কিন্তু বিশেষ করে বিলাইছড়ি, লঙ্গুদু, বাগাইছড়ি এবং জোরেছড়িতে কিছু প্লাবিত হয়েছে। বিশেষ করে এখানে ধানের জমি যে সমস্ত জমি চাষ সেগুলো কিন্তু ফসলই নষ্ট হয়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। এবং যেহেতু আরেকটি বিষয় আপনাকে জানা রাখি, যেহেতু পানি বৃদ্ধি হওয়ার কারণে যে এতদিন যে বিদ্যুৎ যে সংকট ছিল সেটা কিন্তু এবারে 4টি ইউনিট খুলে দেওয়া হয়েছে বলে এমনটি জানিয়েছেন নুসরাত।